আসসালামু আলাইকুম। আনোয়ার্স ম্যাথ অ্যান্ড ইংলিশ কেয়ারে স্বাগতম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট ভর্তি পরীক্ষার 300টি গুরুত্বপূর্ণ অঙ্কের আজকের সমাধান হচ্ছে 91 থেকে 190। একটি ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার বেগে চলে 220 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 30 সেকেন্ড অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত? আমরা জানি যখন একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, যখন একটা প্ল্যাটফর্ম অথবা একটা সেতু অতিক্রম করবে, তখন সে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম বা সেতু যেটা থাকবে সেটার দৈর্ঘ্য সহ অতিক্রম করে। কারণটা হচ্ছে কেন, ধরেন একটা ট্রেন এই জায়গাটা থেকে চলা শুরু করলো, তো এখানে এই এতটুকু হচ্ছে প্ল্যাটফর্ম, আর এখান থেকে এতটুকু হচ্ছে ট্রেন। এটা হচ্ছে ট্রেন আর এটা হচ্ছে প্ল্যাটফর্ম। ওকে, এখন যখন ট্রেনটা এখান থেকে চলা শুরু করবে, ট্রেনের মাথা কিন্তু এখান থেকে চলা শুরু করলো, তো আস্তে আস্তে এখানে যখন আসবে তখন কিন্তু প্ল্যাটফর্ম এখনও অতিক্রম শেষ হয় না। সে প্ল্যাটফর্ম যদি অতিক্রম করতে হয় তাকে আস্তে আস্তে এখানে আসতে হবে। তখন তার এই শেষ প্রান্তটা আস্তে আস্তে দিকে গিয়ে এখানে গিয়ে যখন আসবে, এটা যখন এই জায়গাতে আসবে, তখন দেখেন সে তার পুরো নিজের দূরত্ব এবং এই দূরত্বটা অতিক্রম করেছে। অর্থাৎ যখন ট্রেন প্ল্যাটফর্ম বা সেতু অতিক্রম করবে তখন নিজের দূরত্ব প্লাস এই প্ল্যাটফর্ম অথবা সেতুর দূরত্ব অতিক্রম করবে। এখন আমাদের যেহেতু দৈর্ঘ্য বের করতে বলছে, দৈর্ঘ্য বলতে আমরা বুঝি দূরত্ব, দৈর্ঘ্য বলতে দূরত্ব। তো ব্যাগের অঙ্কে সাধারণত একটা সূত্র আমরা শিখি যে ব্যাগ সমান হচ্ছে দূরত্ব ডিভাইড বাই সময়, দূরত্ব ডিভাইড বাই সময়। এখন এই সূত্রটা থেকে আমরা যে দূরত্ব বের করি, বজ্রগ্রহণ করতে পারি, তো আমাদের হয়ে যাবে দূরত্ব সমান হচ্ছে ব্যাগ গুণ সময়। এখন আমরা জাস্ট এখানে ব্যাগটা বসাবো। তো ব্যাগ বলতে কি এখানে ব্যাগ আছে, অর্থাৎ গতিবেগ, ঘন্টায় গতিবেগ এখানে আছে 48 কিলোমিটার। তো আমাকে কিন্তু আগে 48কে মিটার সেকেন্ডে নিতে হবে। এখানে আছে কিলোমিটার ঘন্টা আর উত্তরে আছে মিটার সেকেন্ড। তাহলে আমাকে আগে 48কে মিটার সেকেন্ডে নিতে হবে, কারণ আমার অঙ্কে আমার আনসারে কিন্তু মিটার সেকেন্ড দেওয়া আছে। তা 48কে মিটার সেকেন্ডে নেওয়ার, অর্থাৎ কিলোমিটার ঘন্টাকে মিটার সেকেন্ডে নেওয়ার শর্টকাট উপায় হচ্ছে আপনি 18/5 দ্বারা গুণ করা। তাহলে দেখেন এখানে আমি 48 বসাইলাম, এটাকে আমি এখানে এটা সহ করে দিলাম। এখন এটা কিন্তু মিটার সেকেন্ডে চলে গেল। এরপরে বসাবো আমি সময়, সময়টা হচ্ছে 30 সেকেন্ড। এখানে 30 সেকেন্ড আসে, আমি 30 এখানে বসাবো। এখন যদি এটা কাটাকাটি করেন অথবা ক্যালকুলেশন করেন, এখানে পাবেন 400। অর্থাৎ ট্রেনটা পুরা 400 মিটার দূরত্ব অতিক্রম করে। এখন মজার বিষয় হচ্ছে এই 400 মিটারের মধ্যে যদি আমাকে প্রশ্ন বলতো যে কত মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে আমি বলতাম 400, কিন্তু আমাকে বলছে ট্রেনটির দৈর্ঘ্য, অর্থাৎ এই 400-র ভিতরে প্ল্যাটফর্মও আছে, ট্রেনও আছে। এখন এই 400-র ভিতরে প্ল্যাটফর্ম হচ্ছে প্ল্যাটফর্ম হচ্ছে 220 মিটার, অর্থাৎ এই 400-র মধ্যে প্ল্যাটফর্ম আছে 220। এখন আমি যদি 400 দিয়ে 220 বাদ দিয়ে দিই তাহলে আর 180 থাকবে, সেটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। আনসার হবে 180। 92, 50 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলে রাস্তার পাশে একটি খুঁটিকে অতিক্রম করলে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে? কত সেকেন্ডে অতিক্রম করবে, অর্থাৎ সময় চেয়েছে। তো আমরা একটা কথা এখানে জানি যে ট্রেন যখন কোনো খুঁটি বা মানুষকে অতিক্রম করে তখন সে শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, আর যদি প্ল্যাটফর্ম বা সেতুকে অতিক্রম করে তখন নিজের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্ম দুইটাই অতিক্রম করে। তো এখানে যেহেতু খুঁটি অতিক্রম করবে তাহলে সে শুধু নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। আমরা এখানে সেকেন্ড বের করব, অর্থাৎ সময় বের করব। নর্মালি ব্যাগের সূত্র হচ্ছে দূরত্ব ডিভাইড বাই সময়, দূরত্ব ডিভাইড বাই সময়। দূরত্ব বলতে আমরা দৈর্ঘ্যও বলতে পারি, মানে যেটাই অতিক্রম করবে সেটাই দৈর্ঘ্য। তাহলে এখান থেকে যদি আমি সময় বের করি, সময়ের সূত্রটা একটু পক্ষান্তর করি, তাহলে আমি সময় সমান পেয়ে যাব দূরত্ব ডিভাইড বাই ব্যাগ। এই সূত্র থেকে আমি এই সূত্রে নিয়ে আসলাম পক্ষান্তর করে। এখন আমরা দূরত্বটা বসাবো, হচ্ছে 50 মিটার, আমি 50 উপরে বসালাম। আর ব্যাগ আছে 36, কিন্তু 36 এখানে আছে কিলোমিটার ঘন্টা। আমরা জানি কিলোমিটার ঘন্টাকে যদি মিটার সেকেন্ডে নিতে হয় তাহলে 18/5 দিয়ে গুণ করতে হয়, কারণ এখানে দেখেন এখানে আছে মিটার এবং আনসার আসে সেকেন্ড, কিন্তু এখানে আছে কিলোমিটার ঘন্টা। এখন আমি এখানে একটু কাটাকাটি করি, 18 × 36, তাহলে হয়ে যাচ্ছে এখানে 50/10, কাটাকাটি করলে আমি পেয়ে যাব 5 সেকেন্ড। আনসার হয়ে যাবে গ। 93, এটা গুণ, দশমিকের গুণ।
তো এটা শর্টকাটে কীভাবে করবেন, আগে যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো তিনোটা গুণ করেন, 3 3 9, 3 9 27, 27 এখানে বসাইলাম। এখন দেখেন এখানে ছিল দশমিক পরে 1 ঘর, এখানে 2 ঘর, এখানে 3 ঘর, তাহলে টোটাল যোগ করলে আমার কয় ঘর হয়, এখানে 1 ঘর, এখানে 2 ঘর, 3 ঘর, 3 ঘর, 3 ঘর, কয় ঘর, 6 ঘর। তো আমার এখানে 2 ঘর বসানো আছে, 6 ঘর মিলানোর জন্য আমার আর 94, 15টি ভেড়ার মূল্য 5টি গরুর মূল্য সমান। 2টি গরুর মূল্য 3000 টাকা হলে 3টি ভেড়ার মূল্য কত? তো প্রথমত আমাকে 2টি গরুর মূল্য থেকে আগে 1টি গরুর মূল্য আমি নির্ণয় করে ফেলি। তো আমাকে দেওয়া আছে 2টি গরুর মূল্য, তাহলে একটার কত হবে, 1টি গরুর মূল্য নিচে 3000কে 2 দিয়ে ভাগ করলে আমার অর্থাৎ 3000 ভাগ 2, তাহলে আমি সমান সমান 1500 পেয়ে যাব, অর্থাৎ একটার হচ্ছে 1500। এখন আমার কিন্তু গরু হচ্ছে 5টা, কয়টা, 5টা গরুর মূল্য। তো এখান থেকে যদি আমি 5টি গরুর মূল্য বের করি, তাহলে একটা যদি 1500 হয় তাহলে 5টা হবে কত, 7500। এখন যেহেতু এখানে বলছে 15টি ভেড়ার মূল্য আর 5টি গরুর মূল্যের সমান, অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি 5টি গরুর মূল্য যদি 7500 হয়, নিশ্চয় 15টি ভেড়ার মূল্য 7500। তো 15টি যদি 7500 হয়, আমরা যদি একটি বের করি, আমরা তো পরবর্তী 3টা দরকার, আগে 15টা ভেড়ার মূল্য 7500 টাকা পেলাম অ্যাকর্ডিং টু কোয়েশ্চেনে, তাহলে একটা কত হবে, নিশ্চয়ই 7500 ডিভাইড বাই 15। আর এখন আমাকে দরকার 3টে ভেড়ার মূল্য, যখন আমি 3টা বের করব নিশ্চয়ই 7500 ডিভাইড বাই 15 ইন্টু 3 হবে, তাহলে 3 5 15, কাটাকাটি করলে 1500, অর্থাৎ আনসার হবে খ। 95, একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা চাঁদা প্রদান করলে মোট 6561 টাকা হয়, ছাত্র সংখ্যা কত? তো কতজন ছাত্র আছে আমি সেটা জানি না, আমি ধরে নিলাম একজন ছাত্র আছে, প্রত্যেকে তত টাকা চাঁদা দেয়, তত টাকা বলতে যতজন আছে ততজন, তাহলে ওটাও এক্স হবে, তাহলে দুইটা গুণ করলে বলছে সমান সমান কী হবে, 6561 হবে। এখন দেখেন এক্স আর এক্স গুণ করলাম, এক্স স্কোয়ার হলো 6561, এখান থেকে স্কোয়ার তোলার জন্য বর্গমূল করতে হবে, স্কোয়ার রুট কাটলে এক্স সমান হয়ে যাবে 6561কে যদি আমি বর্গমূল করি এখানে পাবো 81, আনসার হবে 81। যেহেতু ছাত্র সংখ্যা আমরা এক্স ধরছিলাম, অর্থাৎ এক্সের মান হচ্ছে 81। 96, একটি বড় বাক্সের মধ্যে 4টি বক্স আছে, তার প্রত্যেকটির ভেতর 3টি করে ছোটো বাক্স আছে, মোট বাক্সের সংখ্যা কত? অর্থাৎ প্রথমত আপনার একটা বড় বাক্স ছিল একটা, তাহলে আমি পাচ্ছি এখানে একটার ভিতরে আরও 4টা বক্স আছে, এটার ভিতরে আরও 4টা ছিল, তাহলে আরও 4টা, তার প্রত্যেকটির ভিতরে 3টি করে ছোটো বক্স আছে, অর্থাৎ 4টার ভিতরে প্রত্যেকটার মধ্যে 3টে করে আছে, তাহলে একটার মধ্যে যদি 3টে করে থাকে নিশ্চয়ই 4টার মধ্যে কয়টা ছিল, 12টা ছিল, তাহলে এদিক দিয়ে হচ্ছে 12, টোটাল কয়টা হচ্ছে 17টা, আনসার হবে 17। 97, একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 35 পয়সা বেশি করে চাঁদা দেওয়া, মোট 65 টাকা উঠলো। তো কতজন পড়ে আমি জানি না, সেটা ধরে নিলাম এক্স। আবার বলছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 35 পয়সা বেশি, তত পয়সা বলতে যতজন ছাত্র ততজন, অর্থাৎ একজন তার চেয়ে 35 বেশি, তাহলে 35 এক্স প্লাস 35 সমান সমান হটাকে গুণ করলে বলছে 65 টাকার সমান হবে, তাহলে 65 টাকা, এখানে যদি ওগুলো পয়সা তাহলে আমরা টাকা টেনে যাব, অর্থাৎ 65কে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে 6500। 65 টাকা ছিল, আমি এটাকে পয়সাতে নিয়ে গেলাম। ওকে, এখন এটা গুণ করব, এক্স স্কোয়ার প্লাস 35x, এদিক থেকে 6500, এদিকে পক্ষান্তর করে নিয়ে আসি। এখন আমরা দেখতেছি মিডল টার্মের ফরম্যাটে চলে গেল, সেক্ষেত্রে আপনার 6500 থেকে 35 মিলাইতে হবে। যদি আমি 100x অর্থাৎ মিডল টার্ম করে এটা করতেছি যে 100 আর 65 100 গুণ করলে 6500 হবে, এতটা থেকে 100 থেকে 65 গেলে আবার 35 হবে, মাইনাস 6500 = 0। এখান থেকে আমি এক্স কমন নিলে পাবো এক্স প্লাস 100, মাইনাস 65 কমন নিলে এখানে পাবো এক্স, মাইনাসের কারণে এটা প্লাস হয়ে যাবে, এটাকে ভাগ করলে 100 পাবো। এখান থেকে এক্স প্লাস 100 এক্স মাইনাস 65 = 0। এখান থেকে আমরা পেয়ে যাবো এক্স সমান মাইনাস 100, এদিকে পাবো এক্স সমান 65, মাইনাস মানটা গ্রহণযোগ্য না, তাহলে এক্স সমান পেয়ে গেলাম 65, অর্থাৎ 65 হবে আনসার, কারণ আমরা এক্স ধরছিলাম যে ছাত্রছাত্রীর সংখ্যা। 98, একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে 7 জন করে ছাত্র বসলে তিনখানা বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতো, ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? আমার সংখ্যা কতজন? তো আপনি ধরে নেন যে ছাত্র সংখ্যা x জন। কিন্তু কোয়েশ্চেন আমরা লিখতে পারি
যেহেতু আমরা ছাত্র সংখ্যা এক্স ধরলাম, তাহলে এক্সকে 4 দিয়ে ভাগ করব। কেন ভাগ করব? কারণ আমি 4 জন করে বসাচ্ছি। টোটাল সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে আমার কয়খানা বেঞ্চ লাগবে সেটা বের হয়ে যাবে। এটার সাথে যেহেতু 3খানা বেঞ্চ খালি থাকে অর্থাৎ উদ্বৃত্ত থাকে, তাহলে আমার এখানে 3 যোগ করলাম। সমান সমান যদি আমি 3 জন করে বসাই অর্থাৎ টোটাল সংখ্যাকে আমি যদি 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করলে আবার কয়টা বেঞ্চ সেটা বের হয়ে যাবে। কিন্তু এখানে বলছে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। তো 6 জন ছাত্র যদি দাঁড়িয়ে থাকতে হয় তাহলে আমার তো বেঞ্চ নিশ্চয় আরও বেশি প্রয়োজন ছিল। তো 6 জন যেহেতু দাঁড়িয়ে থাকে, সেক্ষেত্রে আমি আগে x-6 লিখব, তারপর 3 দিয়ে ভাগ করব। এটা 6 বিয়োগ করার কারণ হচ্ছে আমার তো 3 জন করে বসালে 6 জন দাঁড়িয়ে থাকে, অর্থাৎ 6 কমাইতে হবে যদি আমাকে সব বেঞ্চে মানুষকে বসাইতে হয়, স্টুডেন্টকে বসাইতে হয়। তো এখন আমরা বজ্রগুণন করব। 4x - 24 সমান হচ্ছে 3x + 36। তাহলে 4x - 3x এখানে আছে 36, এই -24 এ পাশে পক্ষান্তর হয়ে +24 হবে। সুতরাং আমি x সমান পেয়ে যাব 60 জন। আনসার হবে 60 জন। 99 একটি ক্লাসে 30 জন ছাত্র আছে, তাদের মধ্যে 18 জন ফুটবল খেলে এবং 14 জন ক্রিকেট খেলে, 5 জন কিছুই খেলে না, কতজন উভয় খেলে। এগুলো সাধারণত আমরা ব্যান চিত্রের মাধ্যমে করার চেষ্টা করি। অর্থাৎ ধরেন এই বক্সের ভিতরে 30 জন স্টুডেন্ট আছে। কয়জন আছে? 30 জন স্টুডেন্ট আছে। 30 লিখলাম। তাদের মধ্যে 18 জন ফুটবল খেলে। আমি এখানে একটা বক্স দিলাম যে এখানে 18 জন, অর্থাৎ এই টোটাল বৃত্তটার ভিতরে 18 জন ফুটবল আছে, এটা এফ ধরেন। আবার 14 জন ক্রিকেট খেলে। আমি এই আরেকটা বৃত্ত দিলাম এদিক দিয়ে, এটা এই পুরো বৃত্তটা হচ্ছে ক্রিকেট। ওকে, এখন বলছে যে 5 জন কিছুই খেলে না, 5 জন কিছুই খেলে না, অর্থাৎ এই দুইটার বাহিরে এখানে 5 জন আছে। এই দুটোর ভিতরে যারা আছে তারা তো কিছু না কিছু খেলে। এখন আমাকে বলছে যে কতজন উভয় খেলে। উভয় খেলে কতজন আমি জানি না, ওই উভয়টা হচ্ছে দেখেন এই জিনিসটা হচ্ছে উভয়টা, এই দাগটা হচ্ছে উভয়, মানে এখানে ফুটবলেরও অংশ আছে ক্রিকেটের অংশ আছে, সেজন্য এটা হচ্ছে উভয়। এখন এই জায়গাটাতে বলছে যে কতজন খেলে আমাকে বের করতে, তাহলে আমি এই জায়গাটা জানি না, আমি এটা এক্স ধরলাম। এখন দেখেন এটা এই বৃত্তটা পুরোটা ছিল 18, কারণ ফুটবল 18 জন ছিল। তাহলে এখন এই যে সাদা অংশ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 18 জন আর নাই, 18 জন থেকে একজন মাইনাস হয়ে গেছে, কারণ এটির ভিতরে আছে একজন। আর এই ক্রিকেটের পুরোটা ছিল আপনার 14 জন, তাহলে 14 জন এই সাদা অংশটাকে, আর 14 জন নাই, এটা -x হয়ে গেল। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াইছে কি, এই সাদা অংশটা হচ্ছে 18 - x, এই ভিতরটা হচ্ছে x, এটা 14 - x, আর এটা এর বাইরে আছে 5। তো এই সবগুলোকে টোটাল করলে এখানে যা আছে ওগুলো সবগুলোকে টোটাল করলে আমার কিন্তু 30 জনই হবে। তাহলে আমি অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এদিক দিয়ে যদি একটু লিখি যে 18 - x, মাঝখানে আছে x প্লাস x, তারপর হচ্ছে +6 প্লাস 14 - x, আর বাইরে আছে 5 ইকুয়াল টু 60, তাহলে ইকুয়াল টু 30। ইকুয়াল টু কত? 30। কেন ইকুয়াল টু 30 বললাম? কারণ এই সবগুলো, এটা হচ্ছে সাদা অংশটা, এটা হচ্ছে কমন অংশটা, এটা হচ্ছে আবার সাদা অংশটা, আর এটা হচ্ছে বাইরে যারা খেলে না তারা, সব মিলিয়ে 30 হলো। এখন যদি আমি ইকুয়েশন করি -x প্লাস x বাদ দিলাম, তাহলে আমার এখানে থাকে আর -x, এদিক দিয়ে 18 14 হচ্ছে 32, 32 5 হচ্ছে 37, প্লাস 37 সমান পাবো 30। -x সমান হচ্ছে 30 - 37 পক্ষান্তর করলাম, -x সমান -7 পাচ্ছি, তাহলে মাইনাস মাইনাস বাদ, সুতরাং x সমান হয়ে যাবে 7। আনসার হবে 7। একটি ক্রিকেট দলের যতজন স্টাম্প আউট হলো তার 1.5 গুণ কট আউট হলো, মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো, ওই দলের কতজন কট আউট হলো। অর্থাৎ যতজন স্টাম্প আউট হলো তার 1.5 গুণ কট আউট হলো। তো কতজন স্টাম্প আউট হয়েছে তো আপনি জানেন না, সেটা x ধরেন, আর তার 1.5 গুণ মানে হচ্ছে 1.5x। ওকে, এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো, মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো। আর মোট উইকেট কয়টা থাকে? 10টা। এটা প্লাস করব, কারণ প্রথমটা হচ্ছে x, দ্বিতীয় হচ্ছে 1/5x, আর তৃতীয়টা হচ্ছে মোট উইকেটের অর্ধেক হচ্ছে 5 জন, 5 সমান হচ্ছে টোটাল উইকেটটা। আমার তো টোটাল উইকেট 10 জন, কারণ একটা খেলায় 10 জন উইকেট থাকে। তাহলে আমার প্রথম একজন স্টাম্প আউট হলো, তার 1.5 গুণ অর্থাৎ 1.5x জন স্টাম্প আউট হলো। আবার
মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট। মোট উইকেট হচ্ছে 10 জন, 10 অর্ধেক হচ্ছে 5। তাহলে আমার এখানে কি দাঁড়াচ্ছে 2.5x, আর এটা যদি এদিকে পক্ষান্তর করে দিই 2.5x সমান হচ্ছে 5। তাহলে x সমান কত দাঁড়াচ্ছে 5 / 2.5, 2.5 মানে আড়াইকে যদি 5 দিয়ে। এখন এই যে x এর মান বের হলো, এই x এর মান কিন্তু আপনার প্রথমটা আমার কী ছিল, প্রথমটা ছিল স্টাম্প আউট, কিন্তু প্রশ্ন আমাকে কট আউটের কথা বলছে। কট আউট হচ্ছে 1.5 গুণ কট আউট, তার 1.5 গুণ হচ্ছে স্টাম্প আউটের 1.5 গুণ, সেটা ছিল 1.5 × x। তো 1.5 × x যদি এটা কট আউট হয়, তাহলে x এর মান যদি 2 হয়, 1.5কে 2 দিয়ে গুণ করলে 3 হবে আনসার। ধন্যবাদ।